পরিমেয়েটা আমার পায়ের কাছে বসে আছে এবং আমাকে দেখে বলল কি যে, "হরেরে তুমি কেমন আছো?" আমি দেখে সত্যি চমকে গেলাম। কারণ এরকম একটা সুন্দরী মেয়ে আমার রুমের দরজা ভেদ করে ভেতরে ঢুকলো কিভাবে? রুমের দরজা জানালা সব বন্ধ। শীতকালীন সময়। আমি কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। কিন্তু বিষয় হচ্ছে মেয়েটি আমার পায়ের কাছে কিভাবে আসলো? এবং তার থেকে বড় বিষয় হচ্ছে আমার নাম কিভাবে জানলো? সেইটা ভেবেই আমি প্রচণ্ড পরিমাণ চমকে গেলাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "আপনি কে? এবং আপনি এখানে কিভাবে আসলেন?" মেয়েটার মুখে নাকাব দেওয়া। তার সুন্দর নীল চোখগুলো দেখা যাচ্ছিল এবং তার গা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিল। মেয়েটা কে সেটাই আমি বুঝতে পারছিলাম না। আমি তাকে প্রশ্ন করলাম। একটু ভয়ও পেয়েছিলাম। তাকে জিজ্ঞেস করলাম যে, "আপনি কে? এবং আপনি আমার ঘরের ভিতরে কিভাবে আসলেন?" তারপর মেয়েটি উত্তর দিল, "হুরাইরা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি মরিয়ম, তোমার ছোটবেলার খেলার সাথী।" এই কথা শুনে আমার মাথার ভেতরে একটা বাড়ি মেরে উঠল। মরিয়ম? সেই পরিমেয়েটা যে কিনা ছোটবেলায় আমার সঙ্গে খেলতে আসতো এবং যে কিনা একটা সময় হারিয়ে গিয়েছিল। আর আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর আমি বললাম, "সত্যিই তুমি মরিয়ম?" তারপর পরিমেয়েটা তার মুখের নাকাবটা সরিয়ে ফেলল এবং আমি দেখে চিনতে পারলাম যে হ্যাঁ, এই হচ্ছে সেই ছোটবেলার মরিয়ম, আমার একমাত্র খেলার সাথী, যার সঙ্গে কত খেলেছি। কিন্তু পরবর্তীতে হুজুর আমাকে এক আবদ্ধ বন্ধনে বেঁধে ফেলেছিল, যার কারণে আমি হয়তো মরিয়মের সঙ্গে আর দেখা করতে পারিনি, আর মরিয়মও আসেনি। তারপর এত বছর পর মরিয়মকে সামনে দেখে সত্যি আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। তারপর আমি বিছানা থেকে উঠে কথা নেই বার্তা নেই মরিয়মকে জড়িয়ে ধরলাম। এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত। বড় কথা হচ্ছে ও তো এখন বড় হয়ে গিয়েছে, আমি নিজেও বড় হয়ে গিয়েছি। ওর শরীর এখন একটা পুরো যৌবনা মেয়ে মানুষের শরীর। কিন্তু আমি তাকে এরকমভাবে জড়িয়ে ধরলাম। ও নির্ঘাত লজ্জা পেয়েছে, আমি নিজেও লজ্জা পেয়েছি এবং খানিকটা সরে গেলাম। তারপর আমি বললাম, "মরিয়ম, তুমি এত বছর পর কোত্থেকে এবং কিভাবে আসলে?" মরিয়ম তখন বলল, "আমি তো তোমার কাছে আসতেই চেয়েছি, কিন্তু তোমার কাছে আসতে দেয়নি তোমার হাতের ভেতরে পুঁতে রাখা ওই তাবিজটা। এবং এত বছর আমি অপেক্ষা করেছি শুধুমাত্র তোমার হাতের ভেতরে ওই তাবিজটা পড়ে যাওয়ার জন্য।" আমি তখন চিন্তা করলাম যে তাহলে ওইটা তোমাকে না আসতে পারার সেরকম একটা তাবিজ ছিল। এটা কে করেছিল? তখন মরিয়ম বলল, "আমি সেদিন যখন তোমার ওইখান থেকে গেলাম, হুজুর দেখে ফেলল। তারপরে আমি তোমার কাছে আসার চেষ্টা করেছি। কিন্তু তুমি তখনই বাড়িতে চলে গেলে এবং তোমাদের বাড়ি থেকে যখন তোমার সঙ্গে দেখা হলো, তারপর থেকে তোমার সঙ্গে আর দেখা না হওয়ার কারণ ওইটাই। সেটা হচ্ছে তোমার বাড়ি সম্পূর্ণভাবে ১ম এ বন্ধ করা হলো। তারপর তোমাদের মাদ্রাসা বন্ধ করা হলো। এরপর ভাবলাম যে বাহিরে আসলে হয়তো তোমার সঙ্গে দেখা করা যাবে। কিন্তু না, তোমার শরীর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। যার কারণে আমি ওই সময় তোমার আশেপাশে আসতে পারতাম না। তবে দূর থেকে তোমাকে দেখতাম। ভাবতাম যে তোমার সঙ্গে যদি আবার খেলাধুলা করতে পারতাম, ঘুরতে পারতাম। আমার জিনের জগতে আমার বাবা-মা আমাকে বের হতে দিত না। আমি অন্য কারো সঙ্গে মিশতেও দিত না। আমার খেলার সঙ্গী শুধুমাত্র তুমি একাই ছিলে এবং তোমার সঙ্গে আমি খেলতাম। এইজন্যই আমি তোমার কাছে পরবর্তীতে আসার অনেক চেষ্টা করেছি। কিন্তু তোমার কাছে আসতে পারিনি। আজকে অনেক বছর পর যখন দেখলাম কি যে তোমার শরীর থেকে বন্ধনীটা খুলে পড়ে গিয়েছে, তখন আমি বুঝতে পেরে গিয়েছি যে আমি তোমার কাছে এখন আসতে পারবো। এই কারণে বিগত ২-৩ দিন ধরে তোমার আশেপাশে ঘোরাফেরা করছি। এখন তো তুমি বড় হয়ে গিয়েছো, একদম বলিষ্ঠ একজন পুরুষ হয়ে উঠেছো। এখন তোমার কাছে আসতে আমার কিঞ্চিৎ লজ্জা লাগছিল। এইজন্য আসতে পারছিলাম না। কিন্তু তুমি আমাকে আসার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বুঝিয়ে দিলে যে তুমি আমাকে কতখানি পছন্দ করো এবং এত বছর পর আমাকে দেখে তুমি কিরকমভাবে আবেগে আপ্লুত হয়ে পড়েছো। বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তো প্রচণ্ড পরিমাণ লজ্জা পেয়েছিলাম ওকে জড়িয়ে ধরে। ও কি বলবে না বলবে, কারণ ওর শরীর তখন একটা মেয়ে মানুষের শরীর পুরোপুরি, এবং পুরোপুরি যৌবন সে। তাকে জড়িয়ে ধরে তার শরীরের পরিবর্তনটা বুঝতে পেরেছি আমি, এবং বোঝা গিয়েছে যে সে এখন আর সেই ছোট্ট মেয়েটি নেই। সে এখন পুরো যৌবনা হয়ে উঠেছে এবং তার শরীর এত নরম। তার বুকে যখন মাথা রাখলাম তখন আমার এত পরিমাণ ভালো লাগছিল। তার বুকটা এত নরম যে আসলে বলে বোঝানো সম্ভব না। কিন্তু সেটা আচমকা ঘটে গিয়েছিল। তারপর আমি বললাম, "সত্যি মরিয়ম, আমার আসলে খুব এক্সাইটমেন্ট লাগছে। আমি কি করব কিছুই বলে বোঝাতে পারছি না। এত বছর পর তোমাকে দেখতে পেয়ে সত্যি আমার খুব ভালো লাগছে।" তারপর মরিয়ম দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মরিয়মকে জিজ্ঞেস করলাম, "কি দেখছো ওইভাবে?" মরিয়ম তখন বলল, "কি সুন্দর হয়েছো তুমি। তোমার মুখের ঘন কালো ওই দাড়ি,
সেই সাথে তোমার মাথার এই সুন্দর চুল, কি সুন্দর চেহারা, তুমি আসলে খুব সুন্দর হয়ে গিয়েছো। আমি তখন মরিয়মকে বললাম, মরিয়ম তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমার থেকে কয়েক হাজার গুণ সুন্দরী তুমি, এবং তোমাকে দেখলে আমার চক্ষু যেন চড়ক গাছ হয়ে যায়, সেটা কি তুমি জানো? মরিয়ম তখন বলল, কি বলছো? আমি মোটেই সুন্দরী না, আমাদের এলাকার অন্যান্য পরীরা আরো অনেক বেশি সুন্দরী। শোনো, আমি আজকে আম্মার চোখ ফাঁকি দিয়ে এসেছি। আব্বাজান বাড়িতে নেই। আব্বাজান দেখলে আমাকে বকাঝকা করবে যে আমি কেন আবার মানুষের দুনিয়াতে এসেছি। ছোটবেলায় তখন ওনারা খুব বেশি একটা খেয়াল করতেন না, যার কারণে আমি যখন তখন বাড়ি থেকে বের হয়ে যেতাম। কিন্তু এখন তো বড় হয়েছি, যুবতী হয়েছি, এখন আমার প্রতি খেয়াল রাখে যে আমি কোথায় যাই, কি করি, সে তো আমাকে এখন যেতে হবে। আমি বললাম, তোমার আব্বা মা নাকি সবসময় ব্যস্ত থাকে, তোমাকে নাকি সময় দেওয়ার টাইম হয় না, তাহলে তারা তোমার খোঁজ করে কিভাবে? তখন মরিয়ম বলল, আম্মা এখন সবসময় খোঁজ রাখে, আমি বড় হয়েছি না, আমাদের এলাকার সমস্ত বখাটে জিনেরা আমার উপর নজর রাখে সবসময়। এটা আমার আম্মা খুব ভালোভাবেই জানে, কারণ আম্মার সাথে যখন বাইরে বের হই তখন দেখা যায় যে বখাটে জিনেরা কিভাবে আমাকে খারাপ নজরে দেখে। আমি তো আমাদের ওইখানে এরকম সুন্দর হিজাব পরে চলাফেরা করি, এবং আমি নিজেও একজন মুসলিম জিন, আমি সমস্ত কিছু জানি। এই কথা বলার পর আমার মনের মধ্যে একটা অন্যরকম সুর খেলে গেল। তারপর মরিয়ম বলল, শোনো, আজকে আমি যাই, হ্যাঁ আজকে আমি কালকে আবার আসবো, ঠিক আছে? আজকে আর থাকতে পারছি না, তোমার সঙ্গে কালকে আবার দেখা হবে। কালকে রাতে এসে আমরা অনেকক্ষণ গল্প করবো, ঠিক আছে? এই আমাদের সাথে কি হলো, তোমার সাথে কি হয়েছে, সব গল্প শুনবো, অনেক কথা জমে আছে। এইটা বলে চোখের পলকে মরিয়ম আমার সামনে থেকে উধাও হয়ে গেল। এত বছর পর ছোটবেলার সেই ভালো লাগার মানুষটাকে পেয়ে আমার এত পরিমাণ আনন্দ লাগছিল যে ওই দিন সারা রাত আমি ঘুমাতে পারলাম না। পরের দিন সকালবেলা উঠে ফজরের আজান দিতে একটু দেরি হয়ে গেল। আমার পরিবর্তে এক মুরব্বী এসে আজান দিলেন, তারাই আমাকে ডেকে তুললেন। ওই যে ঘুমাতে ঘুমাতে রাত হয়েছে, এই জন্য আর কোনো হদিশ ছিল না। তারপর উঠে নামাজ পড়ালাম। আমাকে সবাই খুশি খুশি দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার হুজুর, এত খুশি খুশি কিসের জন্য? আমি বললাম কি যে এমনিতেই, আমি কোনো কিছু এক্সক্লুজ করলাম না। তারপর আমার সারাটা দিন ওইভাবেই কেটে গেল মরিয়মের কথা চিন্তা করতে করতে। ভাবলাম কখন মরিয়ম আসবে এবং কখন তার সঙ্গে আমি গল্প করতে যাব। যাই হোক, সারা দিন ওইরকমভাবে কেটে গেল। সন্ধ্যার খাবার পরে আমি নিজের বিছানায় গেলাম শোয়ার জন্য, কিন্তু আমার তো কোনোভাবেই ঘুম আসছিল না। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। মরিয়ম আসছে না কিসের জন্য, কখন আসবে, অপেক্ষার প্রহর যেন কোনোভাবেই কাটছিল না। তারপর কোন সময় এক ফাঁকে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে আমি নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম আমি এক জ্যোৎস্না ভরা উপত্যকার মাঝখানে শুয়ে আছি। সেখানে একটা ছোট্ট গাছ এবং মরিয়মের কোলে আমার মাথা। আমি সেখানে শুয়ে আছি। আমি লাফ দিয়ে উঠে পড়লাম। তারপর মরিয়মকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আমি এখানে কিভাবে আসলাম, আর তুমি আমাকে কখন নিয়ে এসেছো? মরিয়ম তখন বলল, আমি গিয়ে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো, হয়তো আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছো। তবে আমি তোমাকে আর ডাকিনি, তোমাকে এরকমভাবে আমি নিয়ে এসেছি। বিগত 1.5 ঘন্টা ধরে তুমি আমার কোলের উপর শুয়ে ঘুমাচ্ছ, একবার আড়মোড়া ভাঙছো, এবার ওদিকে তাকাচ্ছ, আমার দেখতে খুব ভালো লাগছে। আমি এই কথা শোনার পর তারপর বললাম কি যে, সত্যিই কি তাই? এই যে আমি আপনার কোলের উপর শুয়েছি, আপনার খারাপ লাগছে না? আপনার কষ্ট হচ্ছে না? আপনি যে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন, এটা কি, এটা কি? দুজনে দুজনকে বলতে লাগলাম। তারপর আমি খানিকটা লজ্জা পেয়ে উঠে পড়লাম। উঠে বললাম কি যে, মরিয়ম তুমি আসলেই তো খুব সুন্দর হয়েছ। আল্লাহ তাআলা তোমার এত সুন্দর রূপ দিয়েছে যে তোমার রূপ দেখে সত্যি আমি বিমোহিত হয়ে যাচ্ছি। এত চমৎকার কেন তুমি? তখন মরিয়ম আমাকে বলল, তুমিও তো খুব সুন্দর। ছোটবেলার সেসব ঘটনা তোমার মনে আছে হুরায়রা? আমি বললাম, হ্যাঁ সবই মনে আছে। ছোটবেলায় তো আমি তোমার সাথে কত ঘুরতে যেতাম, এবং আমার একমাত্র পছন্দের লোক ছিলেন তুমি, এবং তোমার সঙ্গেই ঘুরে বেড়াতাম। যদিও সে সময়টা আমি জানতাম না যে তুমি একটা জিন, তুমি একটা পরী মেয়ে। তবে পরবর্তীতে জানার পরেও আমার কোনো আক্ষেপ হয়নি, কারণ তুমি তো আমার বন্ধু ছিলে, তাই না? এবং সেরকমটা এখনও আছো, আমার বন্ধু, আমার বান্ধবী, আমার সব কিছু। আমি কারোর সাথে মিশি না, এখন পর্যন্ত আমার বন্ধু বান্ধবের সংখ্যা খুবই কম। তুমি জানো, তুমি চলে যাওয়ার পরে তোমাকে কত পরিমাণ মিস করেছি, কত পরিমাণ তোমাকে খুঁজেছি আমি, তুমি কেন আসো না সেই কথা চিন্তা করে একা একা লুকিয়ে লুকিয়ে কেঁদেছি। সেটা হয়তো তুমি জানো না, কারণ তুমি দেখোনি। আর তখন মরিয়ম বলল কি যে, তুমি একটা ছেলে হয়ে এই কথা বলছো, তাহলে আমার কি পরিস্থিতি হবার কথা ছিল মনে করো? আমি তো প্রত্যেকদিন কান্না করতাম। মা এসে জিজ্ঞেস করতো, কিরে কান্না করছিস কিসের জন্য? আমি সবসময় প্রতীক্ষায় থাকতাম যে কবে তোমার হাতের ওই বন্ধনীটা খুলবে,
কিন্তু তুমি তো সেটা জানতে না। তোমার হাতের বন্ধনীটা কীভাবে দেওয়া ছিল জানো? তোমার বাবা তোমাকে একদিন হাসপাতালে নিয়ে যায় তোমার অসুস্থতার নাম করে, এবং তোমার হাত কেটে তার ভেতরে তাবিজটা ভরে দেওয়া হয়, সেই বন্ধনীটা, ছোট্ট সেই বন্ধনীটা। তবে আল্লাহর কি লীলা খেলা দেখো, আমাদের তিনি মেলাবেন বলেই সেই বন্ধনীটা হয়তো খুলে ফেলে দিয়েছেন অটোমেটিক্যালি, এবং তারপরে আমি তোমার কাছে আসতে পেরেছি। এই কথা শুনে আমি প্রচণ্ড পরিমাণ রেগে গেলাম। বললাম, আমার বাবা এই কাজ করেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি আমার বাবাকে ছাড়বো না। এই কথা বলে আমি রেগে গেলাম। তখন মরিয়ম আমাকে বলল, একদমই এরকমটা করা যাবে না। তোমার বাবা তো নিশ্চয়ই জানে যে তোমার হাতের মধ্যে এখনও সেই জিনিসটা আছে, কিন্তু সেটা তো এখন নেই। ওটা যদি তোমার বাবা আবার জেনে ফেলে তাহলে তোমাদের সম্পর্ক খারাপ হবে, আর দ্বিতীয়ত তোমার বাবা হচ্ছে তোমাকে আবার কোন একটা বন্ধনের ভেতরে ফেলতে চাইবে। সেটা একদমই করা যাবে না, তাহলে আমাদের যোগাযোগ আবার বন্ধ হয়ে যাবে। সেহেতু যেরকমটা আছে সেরকমটা চলতে দাও, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি এবং মরিয়ম ওই দিন সারা রাত সেখানে বসে গল্প করলাম, এবং মরিয়মের কোলে শুয়ে মরিয়ম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কি এক সুন্দর জ্যোৎস্না রাত, তার মধ্যে এরকম একটা সুন্দরী মেয়ের কোলে বসে আমার সারা রাত কাটলো, এবং সে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমরা গল্প করতে লাগলাম। মরিয়ম আমার কপালে কয়েকবার চুমু খেয়েছে, হয়তো ঘুমন্ত অবস্থায় আমার ঠোঁটে বা অন্য কোথাও চুমু খেয়েছে কিনা সেটা আমি জানি না, তবে আমার সামনে কখনো চুমু খায়নি। আমি যতটুকু বুঝতে পারছি যে ও হয়তো আমার ঘুমন্ত অবস্থায় চুমু খেয়েছে। তারপর কখন যে ওর কোলের ওপর গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। তারপর আমার যখন চোখ খুললো ফজরের আজানের শব্দে, মানে মাইকের আজানের শব্দে, আমি উঠে লাফতে বসে পড়লাম। তারপরে বোঝা গেল যে মরিয়ম আমাকে এখানে দিয়ে গিয়েছে আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, এবং ফজরের আজান হয়েছে, তাড়াতাড়ি উঠে আমাকে নামাজ পড়াতে যেতে হবে। গত দুদিন ধরে মসজিদের একটু দেরি করে আজান দেওয়া হচ্ছে, এবং বাইরের যারা আসছে ওনারাই আজান দিচ্ছে, অথচ আজান দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমি গত দুদিন ধরে এরকম গাফলতি করছি। তখন হুজুর আমাকে দেখে বললেন, কি ব্যাপার হুজুর, শরীর খারাপ নাকি আপনার? আমি বললাম, হ্যাঁ একটু শরীর খারাপ যাচ্ছে, আসলে রাতে ভালো একটা ঘুম হচ্ছে না। তখন সে বললেন কি যে, নিশ্চয়ই শরীর খারাপ করেছে, আপনি একটা কাজ করুন, 2 দিন ছুটি নিয়ে বাড়ি থেকে ঘুরে আসুন, মায়ের হাতের রান্না খেলে সব ঠিক হয়ে যাবে। আমাদের মসজিদের এই কমিটির যে লোক ছিল ওনারা খুব ভালো ছিলেন, আর এখানে নামাজ পড়ানোর মতো লোক ছিল, সেহেতু আমি 2 দিন ছুটি কাটিয়ে আসলেও কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। তারপর আমি সেটাই করলাম যে বাড়ি থেকে একটু ছুটি কাটিয়ে আসি, হয়তো ভালো লাগবে। প্রায় 6 মাস হয়ে গিয়েছে আমি বাড়িতে যাই না, এখানে এরকমভাবেই আছি। মাঝখানে অবশ্য ঈদ আসেনি, সামনে ঈদের সময় আসছে, তখন হয়তো ছুটি পাওয়া যেতে পারে। তবে এখন ছুটি এরকমভাবে দিবে আমি কখনো কল্পনা করিনি। তারপর আর কি, আমি চলে গেলাম আমার নিজের গ্রামে, যেখানে আমার বাড়ি ছিল। সেই বাড়িতে যাওয়ার পর মা আমাকে দেখে খুশি হলেন এবং বললেন, তুই এসেছিস। আমাকে মা দেখে খুশি হলেন এবং ভালো মন্দ খাবার রান্না করলেন। সেই সাথে আমার যেসব ভাইয়েরা ছিল, বোনেরা ছিল, বড় বোন যে ছিল সে তার বাচ্চা কাচ্চা নিয়ে আসলেন। মোটামুটি একটা খুশির আমেজ। আমি বারান্দায় বসে আছি, তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে, এবং একটু পরে মাগরিবের আজান শেষ হয়ে নামাজ পড়া শেষ হবে। আমি নামাজ পড়ে এসে ওই উঠানোর উপর একটা চেয়ার পেতে বসে আছি। ঠিক তখনই আমি খেয়াল করলাম মরিয়ম আমার দিকে হেঁটে আসছে। আমার আশেপাশে আমার ভাগ্নিরা সবাই বসে আছে। আমি দেখে একটু ইতস্তত বোধ করলাম। তারপর মরিয়ম আমার কাছে এগিয়ে এসে বলল কি যে, এটা কে? তোমার ভাগ্নি? মাশাআল্লাহ, খুব সুন্দর তো। আমি বললাম, তুমি এখানে কেন এসেছো? যদি আব্বা মা আবার বুঝে ফেলে, সেই হুজুরা যদি আবার বুঝে ফেলে? তখন সেই মেয়েটি বলল, পরি মেয়েটি, যে এখন আর কখনো সম্ভব না তোমাকে আমার কাছ থেকে আলাদা করা, কারণ আমি এখন তোমার কাছে সম্পূর্ণরূপে চলে এসেছি, এবং কেউ আমাদেরকে আর আলাদা করতে পারবে না। এটা বলে সে আমার কাছাকাছি চলে আসলো। তার এত পরিমাণ তীব্র গাঢ় প্রতিবাদ দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। সে আমার প্রতি এত অধিকার ফলাচ্ছে আমার কেন যেন। আমি বললাম, আচ্ছা তাই বুঝি? হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাগ্নি, দেখো। তারপর ও কোলে নিল। খানিকক্ষণ বাদে আমার বোন এসে বলল, কিরে, কার সাথে কথা বলছিস? আমি বললাম, এই যে তোমার মেয়ের সাথে কথা বলছি। তো আমার আপা যেটা ছিল সেটা বুঝতে পেরেছিল যে আমি কার সঙ্গে কথা বলছি, তবে আসার পর যখন বললো ভাগ্নির সাথে কথা বলছি, তখন আর সে কোনো কথার উত্তর দিল না। আমি তখন বললাম যে, তোমার মেয়েটা তো কিন্তু খুব সুন্দর। তখন মরিয়ম বলল কি যে হ্যাঁ, আমার মেয়ে না সুন্দরীতে হবে। মরিয়ম বোঝার ছলে বলল, তবে মরিয়মের কথা আপা শুনতে পাইনি। তারপর আপা তার বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে গেল। মরিয়মের যে বাচ্চা ছিল, মানে যে বাচ্চাটা কোলে নিয়েছিল, সেই বাচ্চাটা তাকে দেখতে পাচ্ছিল এবং তাকে দেখে খেলাধুলা করছিল। তবে আপা বিষয়টা বুঝতে পারেনি, কারণ ওই মেয়েটি, মানে আমার বড় বোনের যে মেয়েটি, সে শূন্যে ভেসেছিল।
খানিকক্ষণ বাদে আপা যখন পেছনে তাকালো, সে দেখলো যে তার মেয়ে আসলে আমার কোলে বসে আছে, কোনো শূন্যে ভেসে নেই। সে দেখে অবাক হয়ে গেল এবং সে তার নিজের ঘরে চলে গেল। তারপর আমি বললাম কি যে এরকমভাবে সবাইকে ভয় না দেখালেই নয়, তাই না? তখন ও আমার হাত ধরলো, বললো কিছু চলো, তোমার সাথে কাজ আছে। আমি তখন বললাম কি কাজ তুমি বলো। তখন মরিয়ম বললো কি যে চলোই না, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি বললাম সেটা আবার কোন জায়গা? ও আমাকে বললো এত কথা বললো কিসের জন্য, চলো। তারপর আমি বললাম মাগরিবের নামাজ পড়ে একবারে যাই। তখন ও বললো আমরা মাগরিবের নামাজ ওইখানে পড়ে নিব, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর ওর ভাগ্নিকে ওইখানে নামিয়ে দিয়ে আমি ওর হাত ধরে ভিটার দিকে দৌড় মারলাম, মানে এক প্রকার হাঁটা শুরু করলাম। ও আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমার আম্মা দেখে বললো কি রে, এই সন্ধ্যার দিকে ভিটার দিকে কই যাস? আসলে ওই ভিটা ছিল একদম শুনশান এবং বিরান আর কি। আমি বললাম মা আসতেছি। তাই বলে আমি এখান থেকে চলে গেলাম এবং সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেলাম। আমার মা দেখে সত্যি অবাক হলো যে সেকেন্ডের মধ্যে কই গেল, মাত্র এখানে দেখলাম। তারপর ও আমাকে নিয়ে এক প্রকার আসমানে ভাসতে লাগলো, মানে ওইখান থেকে যে এমন টান দিয়েছে, ওইখানে আবার একটু গড়ান জায়গা আছে, সেই গড়ান জায়গাতে আমি না পড়ে একদম সরাসরি উপরের দিকে উঠে যেতে লাগলাম, এক প্রকার আসমানের দিকে উঠে যেতে লাগলাম। তারপর আমি হাওয়ায় ভাসছি, এরকম আমি কোনোদিন দেখিনি। উপরে একদম চাঁদ, তারপর আবার মেঘ, এবং ও আমাকে নিয়ে ডানায় করে ভেসে যাচ্ছে। ওর বিশাল আকৃতির ডানা তখন মেলে দিয়েছে, আমি এতদিন ওর ডানা দেখিনি। তখন আমি বললাম কি যে কি ব্যাপার মরিয়ম, তোমার এত বড় একটা ডানা আছে, সেটা আমাকে আগে বলোনি কিসের জন্য? তখন ও বললো কি যে কেন তুমি জানো না জিনেদের ডানা থাকে? তুমি কি আজকে নতুন জানতেছো নাকি? আমি বললাম সত্যি মরিয়ম, আমি জানতাম না। এর আগে তুমি আমাকে তো অদৃশ্য করে নিয়ে গিয়েছো, তবে এরকমভাবে তো কখনো নাওনি। তখন মরিয়ম বললো কি যে হ্যাঁ, এটাই আমাদের আসল রূপ। এবং আমি মরিয়মের দিকে তাকালাম, দেখলাম মরিয়মের চেহারা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। জ্যোৎস্নারাত যদিও, তবুও তার চেহারা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি এবং চোখ বন্ধ করে রেখেছি। খানিকক্ষণ বাদে ও আমাকে একটা জঙ্গলের ভিতরে নামালো এবং তার ডানাগুলো আবার ভাঁজ করে ফেললো। ভাঁজ করে সে আমাকে নিয়ে হাঁটতে শুরু করলো। খুবই ঘন এবং বিরান একটা জঙ্গল, উপরে ফুটফুটে জ্যোৎস্না, এবং সেখানে একটা অদ্ভুত রকমের ঘর। সেই ঘরটা দেখতে একদম মাশরুমের মতো, মানে মাশরুমের ব্যাঙের ছাতা যেরকম হয় না, ওরকম ব্যাঙের ছাতার মতো ঘর। ঢেউ খেলানো সেই উপরের ছাদ এবং সেই সাথে ঢেউ খেলানো সেই ঘরের দেয়াল, সাথে গোল এবং ত্রিভুজ আকৃতির ঘরের সেই জানালাগুলো, একটা নয় অসংখ্য জানালা, এবং সেই সাথে ত্রিভুজ আকৃতির দরজাও বটে। আমি বললাম এটা আবার কেমন ঘর, কেমন দরজা? ও তখন বললো এত কথা না বলে চলো, এটা আমার সিক্রেট চেম্বার। এখানে আমি মাঝে মধ্যে আসি এবং আমার খুব ভালো লাগে। যখন আমার মন খারাপ হয় তখন আমি এখানে আসি। সে যখন ঘরের কাছাকাছি গেল, ঘরের দরজা আপনা আপনি খুলে গেল এবং আমি যখন পেছন দিকে তাকালাম, আমি দেখলাম দূরে গাছের ভেতর থেকে লাইট জ্বলছে। আমি বললাম এটা আবার কেমন জায়গা? ও তখন বললো এটা হচ্ছে রূপকথার জায়গা, এবং এই রূপকথার রাজ্যটা আমি তৈরি করেছি। অনেকটা শুনেছো গল্পে, ঠিক তেমনটাই। রূপকথার রাজ্যের রাজকন্যা, পরী, এবং সেখানকার এরকম সুন্দর সুন্দর ঘর আমি সেরকম আদতেই বানিয়েছি। আসলে আমি মানুষের সেই রূপকথার গল্প শুনেই এখানে এরকমটা তৈরি করেছি নিজে। এখানে কেউ আসে না, খুবই বিরান জঙ্গল। আমি তখন বললাম যদি এখানে কোনো ভয়ঙ্কর জন্তু জানোয়ার এসে আমাদেরকে খেয়ে ফেলে? তখন মরিয়ম বলল কেন, আমার প্রতি কি এতটাও বিশ্বাস নেই? আমি তোমাকে খেয়ে ফেলতে দিব? তুমি যে আমার পছন্দের পুরুষ, তোমাকে এরকমভাবে হারিয়ে যেতে দিব? এই কথা শুনে আমি একটা লজ্জা পেয়ে গেলাম। তারপর ও হাত ধরে টেনে আমাকে ঘরের ভেতরে নিয়ে গেল। বাইরে থেকে দেখতে এই ঘরটা খুব ছোট্ট মনে হলেও ঘরের ভেতরে অনেক বড় জায়গা এবং খুব বড় স্পেস। ঘরটা এক প্রকার কাঠ দিয়ে তৈরি এবং ঘরের ভিতরে হাঁটলে ঠকঠক শব্দ হচ্ছিল কাঠের। আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম যে এতটুকু একটা ঘরের ভেতরে এত বড় জায়গা হতে পারে, সেটা আসলে অকল্পনীয়। তারপর ওখানে একটা বেডরুম ছিল, যে বেডরুমে ও আসলে ঘুমায়। সেখানে নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম বেশ কিছু ছোট্ট ছোট প্রাণী, প্রজাপতি এবং নানান ধরনের ঘাস ফড়িং রয়েছে। তারা এখান থেকে উড়ে বেরিয়ে গেল জানলা দিয়ে। ও জানলা খুলে দিল এবং সেই জিনিসগুলোর গায়েও জলজল করে আলো জ্বলছে। আমি দেখে সত্যি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, এটা কি আসলে সত্যি নাকি অন্য কোনো কিছু। সব মিলিয়ে আমার কল্পনাকে যেন ছাপিয়ে যাচ্ছিল। এসব বিষয় এর আগে তো আমি কখনো দেখিনি। তারপর ও বলল কি যে বর্ষ, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। তারপর ও ওইখানে রান্নাঘরে গেল, ওদের খুব সুন্দর রান্নাঘর ছিল। তারপর ও স্যুপের মতো কিছু একটা বানিয়ে নিয়ে আসলো। তারপর আমাকে বললো না ওটা খেয়ে নাও। এমন ওটা কি জিনিস, দেখতে খুবই অকওয়ার্ড লাগছিল, খুবই বিশ্রী লাগছিল। তবে তার ভিতরে কয়েক রকমের ফলও ছিল। ফল দিয়ে স্যুপ, এটা আবার কেমন খায়? তা আমার গরম ভাব উঠছে। তখন ও বললো একটু খেয়ে দেখো না। আমি বললাম না খাবো না, দেখতে বিশ্রী লাগছে। তখন ও বললো কি যে খাবে না তুমি? তারপর একটু অভিমান করলো। আমি বললাম পরিদেরও অভিমান হয়। তখন মরিয়ম বললো কি যে
কেন তোমাদের অভিমান হতে পারে? আমরা কি প্রাণী নই? আমরা কি এলিয়েন নাকি? তারপর আমি খেয়ে নিলাম। জিনিসটা আসলে খুব অসাধারণ ছিল। ও আমাকে খানিকক্ষণ বাদে একটা জিনিস উপহার দিল। বলল কি যে, এই নাও, এটা তোমার জন্য। আর তুমি যে পোশাকটা পরে আছো, এটা তুমি ছেড়ে তুমি এই পোশাকটা পরে নাও, ঠিক আছে? এটা আমি তোমার জন্য বানিয়েছি। ওর এমন সুন্দর গুণ ছিল যে ও চাইলে নিজে পোশাক তৈরি করতে পারতো। এবং আমাদের এখানে সেলাই মেশিনের মতো ওদের এখানে সেলাই মেশিন নেই, ওরা হাতেই তৈরি করে সমস্ত কিছু। ও আমাকে বলল, কয়েকদিন পরিশ্রম করে তোমার জন্য এই জিনিসটা তৈরি করেছি, দেখো সুন্দর হয়েছে না? একদম খুব চমৎকার একটা জামা, এবং সেটা অনেকটা জুব্বার মতো দেখতে। আমাকে সেটা পরতে দিল এবং অনেকটা রাজকীয় পোশাকের মতো ফিল দেয়। আমি সেটা পরলাম এবং একটা বোতলে করে আমাকে একটা পারফিউম দিল। বলল কি যে, আমাদের এখানকার সেরা পারফিউম একজন লোক আছে, এক জিন আছে, তিনি তৈরি করে, এবং এটা সেই সুগন্ধি। আমি তার কাছ থেকে টাকা জমে কিনে নিয়ে এসেছি। আমাদের এখানে তো টাকার বিনিময়ে সব কিছু হয় না, তোমাদের এখানে তো টাকার বিনিময় হয়। আমাদের এখানে প্রথাটা আবার একটু ভিন্ন। আমি যেভাবেই হোক তোমার জন্য নিয়ে এসেছি, ধরো। তারপর আমি জিনিসটা হাতে নিলাম। জিনিসটার পারফিউমের স্মেল আসলে খুব চমৎকার। মরিয়মের গায়ে যে ঘ্রাণটা, সেটা তার নিজের শরীরের ঘ্রাণ, পাশাপাশি একটু পারফিউম আছে, দুইটা মিক্স হয়ে এত চমৎকার ঘ্রাণ তৈরি হয় যে আসলে আমি তার শরীরের প্রতি এক ধরনের টান অনুভব করি। আমি সেই পারফিউমটা দিলাম এবং সেই জামাটা পরে নিলাম মরিয়মের সামনে। প্রথম প্রথম লজ্জা লাগছিল, ওর সামনে কাপড় চোপড় চেঞ্জ করবো কীভাবে। তখন ও বললো কি যে, উফো, এত লজ্জা পেয়ে তো লাভ নেই, চেঞ্জ করো। আমি তখন বললাম, আমার সামনে তুমি চেঞ্জ করতে পারবে, তুমি এমনটা বলছো? তখন মরিয়ম বলল, হ্যাঁ, আমি তো তোমার মতো ছেলে, তাই না? আমি তো মেয়ে, তবুও আমি তোমার সামনে চেঞ্জ করব, তুমি যদি আমাকে দেখে লজ্জা না পাও তাহলে। ওর এই কথা শুনে আমি নিজে লজ্জা পেয়ে গেলাম। বললাম, আচ্ছা ঠিক আছে, হচ্ছে। তারপর ওর সামনে চেঞ্জ করে সেই জিনিসগুলো পরে নিলাম। এত চমৎকার লাগছিল আমাকে দেখতে। ওখানে আয়না ছিল, সেই আয়নার মধ্যে নিজেকে দেখলাম। ঘরের ভিতরে এক ধরনের এক ফল জাতীয় কোনো কিছু একটা থেকে আলো আসছে। সেটা কিসের আলো সেটা আমি বুঝতে পারছিলাম না। তারপর আমি বললাম, মরিয়ম, এটা কিসের আলো বলো তো? তোমাদের এখানে কি বিদ্যুৎ আছে? ও তখন বললো, বিদ্যুৎ আবার কি? আমাদের এখানে এরকম প্রাকৃতিক সব কিছু। এবং একটা পোকা, এই পোকা খুব সুন্দর আলো দেয় রাতের বেলা, ওর কাজই আলো দেওয়া। এটা আমি ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় ওদেরকে বেঁধে রেখেছি এবং ওরা এরকমভাবে রাতের বেলা আলো দেয়, আর বদলে আমি ওদেরকে খাবার দিই। ওরা অবশ্য এখন আমার পোষ্য হয়ে গেছে, ওরা সব কথা শোনে আমার। আমি সত্যি সত্যি সবকিছু দেখে অবাক হচ্ছিলাম। তারপর কেমন যেন একটা রোমান্টিক মুহূর্ত চলে আসলো। ও আমাকে রেখে অন্য রুমে চলে যাচ্ছিল। আমি তখন বললাম, কোথায় যাচ্ছ? ওর হাতটা আমি শক্ত করে চেপে ধরলাম। ও তখন বলল, রাত্রেবেলা রান্না করতে হবে না বুঝি? কি খাবেন বলেন? আমি তখন বললাম, তোমাদের এখানে কী রান্না হয় সেটা তো আমি জানি না, তুমি গিয়ে যাও, দেখে আসো কী রান্না হয়। তারপর ও আমাকে রেখে চলে গেল। আমি ওই বড় পোশাকটা খুলে আমার নিজের শরীর আয়নায় দেখছিলাম। আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমার শরীর কি আসলে এত সুন্দর নাকি আয়নার জন্য সুন্দর দেখা যাচ্ছে। একদম ধবধবে সাদা, সে সাথে বুকের লোম। আমি জামাটা খুলে পাশে রাখলাম, কারণ জামাটা বেশ ভারী ছিল। ও বলেছে যে রান্না করবে, তারপর হচ্ছে গিয়ে খেতে, তারপর আমরা গল্পগুজব করব। তারপর আমি নিজের শরীর দেখছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম পেছন থেকে কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি পেছন থেকে ফিরে দেখলাম আমার মরিয়ম। মরিয়ম আমাকে বলল যে, তোমাকে এত চমৎকার লাগছে কিসের জন্য? তারপর মরিয়মের সেই গোলাপি ঠোঁট দুটো দেখে আমি আমার নিজের লোভ সামলাতে পারলাম না। আমি ওর কাছাকাছি ঘুরে দাঁড়ালাম। তারপর আমি দুজনের ইচ্ছাতেই ওর ঠোঁটের সঙ্গে ঠোঁট রাখলাম, এবং প্রথমবার মতো এত চমৎকার অনুভূতি আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর মরিয়ম আমাকে এরকমভাবে চুমু খেয়ে যাচ্ছিল। সম্ভবত মরিয়ম আমার এরকম শরীর দেখে সিরিয়াস হয়ে গিয়েছে, এবং এরকমভাবে তো ও এর আগে আমাকে কখনো দেখেনি, এবং ওর প্রতি একটা অন্যরকম টান আমি অনুভব করতে লাগলাম, এবং প্রথমবার মতো আমার ভেতরকার পুরুষত্ব জেগে উঠল। এর আগে অবশ্য অনেকবার এরকমটা হয়েছে, তবে এর আগে তো আমি তো বিয়ে শাদী করিনি, এবং এরকম সিচুয়েশনে কখনো পড়িনি, বা প্রেমিকাকে নিয়েও। তারপর মরিয়ম আমাকে টেনে বিছানায় নিয়ে গেল, আমাকে ধাপ করে নিচে ফেলে দিল, আমার বুকের উপর চড়ে বসলো, এবং আমার শরীরের প্রত্যেকটা জায়গায় সে কামড় বসাতে লাগলো। তারপর আমাকে আবার চুমু খেতে লাগলো। আমি নিজের অজান্তেই ওর জামা কাপড় সব খুলে ওকে আদর করতে লাগলাম। আমি নিজেও বললে বোঝাতে পারবো না যে এই সিচুয়েশনটা কেমন ছিল, এবং ওকে আদর করছিলাম যখন ও তখন সেটা ফিল করতে পারছিল। এবং প্রথমবারের মতো এরকম একটা পরিস্থিতি আমার নিজেকেই যেন একদম হিমশীতল করে দিচ্ছিল। আমার শরীরে বেয়ে ঘাম পড়তে লাগলো, এবং প্রায় মাঝখানে 2 ঘন্টা পেরিয়ে গেল। 2 ঘন্টা পর ও আমার বুকের উপর উলঙ্গ হয়ে শুয়ে আছে, এবং আমিও। এই 2 ঘন্টা কীভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না।
আমি এত পরিমাণ ভালোবাসার গহ্বরে ডুবেছিলাম যে নিজেও বলতে পারবো না, এবং এরকম একটা সিচুয়েশন ঘটে যাবে সেটা আমি ভাবতে পারিনি। মরিয়ম নিজেও লজ্জা লজ্জা পেয়ে আমার বুকের উপর শুয়ে আছে, এবং আমরা দুজনেই উলঙ্গ অবস্থায়। গত 2 ঘন্টা যাবৎ কী হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আমি সত্যি এমনটা হবে কখনো কল্পনাও করিনি, এবং এরকম একটা রোমান্টিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাব। মরিয়মের শরীর অনেক নরম, এবং সেই সাথে ওর শরীর এত চমৎকার যে যে কেউ না থাক সেটা আর না বলি। তারপর মরিয়ম লজ্জা পেয়ে বলল কি যে, এটা কি হলো? আমি আসলে কিছু বুঝতে পারছি না। আমি তখন বললাম, আমিও জানি না মরিয়ম, তবে এতটুকু জানি যে আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। সেই ছোটবেলা থেকেই হয়তো ভালোবাসতাম, কিন্তু পরবর্তীতে হয়তো মুখ ফুটে বলা হয়নি। মরিয়ম তখন বলল, এটা তো আমি তোমাকে বলবো, আমি তোমাকে ভালোবাসি, এবং দুজন দুজনকে ভালোবাসার কথা জানিয়ে দিলাম। কিন্তু সেটা এক প্রকার শারীরিক সম্পর্ক হবার পরে। আমি নিজেও হয়তো অনেকটা ভুল করে এমনটা ঘটে গিয়েছে। খানিকক্ষণ বাদে মরিয়ম বলল কি যে, আচ্ছা ঠিক আছে, এখন রান্না করতে যেতে হবে। আমি বললাম, আরেকটু থাকো, তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। তখন প্রায় মধ্যরাত, প্রায় গভীর রাত হয়ে এসেছে। চারিদিকে পাখিরা কিচিরমিচির করে ডাকছে, রাতের পাখি, এবং উ করে ওল ডাকছে। সব মিলিয়ে এত পরিমাণ রোমান্টিক পরিবেশ। ও উঠে নিল। উঠে ওর জামা কাপড়গুলো যখন পরছিল, আমি পেছন থেকে সব কিছু দেখছিলাম। ও তখন বলল, কি দেখছো? আমি বললাম কি যে, একটু আগে যে মেয়েটি বলছিল যে আমার সামনেও কাপড় চেঞ্জ করতে নাকি তার লজ্জা লাগবে না, সে তো এখন পুরো উলঙ্গ হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তারপর কেন যেন আমার আবার ওর প্রতি ভালোবাসা জেগে উঠল। ওকে আমি আর যেতে দিলাম না। আবার আমরা ভালোবাসার অতল গহ্বরে ডুবে গেলাম, এবং ওই রাতে ওর সঙ্গে দুবার আমি মিলিত হলাম। রাতের খাবার শিখে উঠল। তারপর যখন ঘুম থেকে আমি উঠলাম, ঘুম থেকে উঠে দেখি একদম ভোর সকাল। আমি উঠে দেখি মরিয়ম সেখানে নেই। চারিদিকে আলো ফুটে আছে, এবং মরিয়ম তার জামা কাপড় পরে সেখান থেকে চলে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। লাফ দিয়ে উঠে আমার জামা কাপড়গুলো পরে নিলাম। পরে আমি ভাবছিলাম যে আমি এখান থেকে যাবো কীভাবে। মরিয়ম তো আমাকে এখানে ডেকে চলে গিয়েছে, কিন্তু ওর সঙ্গে আমি দেখা করবো কীভাবে? আমাকে তো এরকম একটা জায়গায়, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বাড়িতে যাবো কীভাবে? আমি উঠে সেখানে দেখলাম যে টেবিলের ওপর বেশ কিছু গরম খাবার রাখা, এবং সেই খাবারগুলো আমার জন্য মরিয়ম রেখে গিয়েছে। আমি উঠে গোসল করে নিলাম। গোসল করে তারপর এসে খাবারগুলো খেয়ে নিলাম। খেয়ে মরিয়মের দেওয়া সেই জামাগুলো পরীক্ষা করছিলাম। খানিকক্ষণ বাদে সেখানে একটি মেয়ে আসলো। সেই মেয়েটাকে আমি চিনি না। সে দেখে আমাকে আক্রমণ করার জন্য আমার কাছে এগিয়ে আসলো, এবং সেই মেয়েটির মুখেও নাকা পড়া। সেটা যে মরিয়ম না সেটা বুঝতে পারছি। তারপর সে এক প্রকার আমার গলা চেপে ধরে আমাকে অনেকটা শূন্যের উপরে তুলে ফেললো, এবং বলল, তুই একটা মানুষের বাচ্চা, তুই এখানে কীভাবে এসেছিস? এটা দেখে আমি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। তারপর খানিকক্ষণ বাদে মরিয়ম এসে বলল কি যে, আরে কি করছিস? ও হচ্ছে গিয়ে হুরাইরা, তোকে ওর কথা বলেছিলাম না? তুই তো দেখি পাগল হয়ে গিয়েছিস। একজন মানুষ এই রুমে কি করছে সেটা তুই বুঝতে পারিসনি? আসলে তোর জ্ঞান বুদ্ধি কম। তখন ও ছেড়ে দিল, বলল কি যে, আসলে দুলাভাই সরি, আমি আসলে বুঝতে পারিনি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ও যেরকমভাবে আমার গলা চেপে ধরেছিল, তাতে করে আমি নির্ঘাত মারা যেতাম। তারপর মরিয়ম আমার কাছে এসে আমার গলাটা সুন্দর করে মালিশ করে দিতে লাগলো, এবং বলল কি যে, এটা একটা কাজ করলি তুই? মেয়েটি লজ্জা পেয়েছে, এবং সে লজ্জা পেয়ে এখান থেকে চলে গেল। এটা হচ্ছে ওদের আস্তানা আর কি, ওদের ডেরা। ওরা মাঝে মধ্যে এখানে আসে, এবং এখানে এসে আড্ডা দেয়, গল্প করে। আমি বললাম, মরিয়ম তুমি কোথায় গিয়েছিলে? তখন মরিয়ম বলল কি যে, আমি একটু গিয়েছিলাম আমাদের বাড়িতে ওকে নিয়ে আসার জন্য। ও তোমাকে দেখতে চেয়েছিল, দেখো কি বলত। ও আসার সঙ্গে সঙ্গেই এরকম একটা কাজ করবে। অবশ্য আমি বলিনি যে তুমি এখানে আছো, তবে যাই হোক, ও তো সরি বলেছে। আমি বললাম, আচ্ছা সমস্যা নেই, কোনো ব্যাপার না। তারপর আমরা দুজন সারাদিন ওইখানে থাকলাম। দুজন না তো, 3 জন। ওরা 2 বান্ধবী এবং আমরা 2 জন। গত রাতের কথা ভেবে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম, এবং ওর দিকে আমি দেখাতে পারছিলাম না। তবে একে অন্য যে অনেক বেশি ভালোবাসি আমরা, সেটা বলার অপেক্ষা রাখে না। আমি প্রায় ওই দিন সারাদিন ওর সঙ্গে থাকলাম, এবং সন্ধ্যার দিকে ও বলল কি যে, আজকে যাওয়ার দরকার নেই। তোমার মসজিদের ইমামতিতে ওইখানে তো ছুটি, তাই না? ওইখানে গেলে ভালো হবে, ওইখানে যাওয়ার দরকার নেই, তুমি আমার সঙ্গে থাকো। হ্যাঁ, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না রাত্রেবেলা। আমি তখন বললাম, আমি তো ওই রুমে একাই থাকি, তুমি চাইলে সেখানে চলে আসতে পারো, এবং আমরা ওইখানে গল্প করবো। ও তখন বলল, না, ওইখানে যেতে আমার ভয় লাগে। প্রথম কথা হচ্ছে, ওইটা আমাদের কিছু খারাপ জিনের আস্তানার কাছাকাছি, এবং সেই সাথে তোমাদের এখানে একজন মুয়াজ্জিন আছে যে কিনা জিন দেখতে পায়, এবং আমার ভয় লাগে যে যদি উনি আবার বুঝতে পারে যে তোমার সঙ্গে কোনো জিন আছে। আমি তখন বললাম, এই জন্মে মৃত্যু ছাড়া আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। তুমি ছোটবেলায় যেভাবে হারিয়ে গিয়েছিলে, বড়বেলায় তোমাকে এরকমভাবে হারিয়ে যেতে দিব না। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবে?
মরিয়ম তখন বলল, এর থেকে ভালো সুসংবাদ আর কি হতে পারে। তারপর ওর বান্ধবী একজন মুরব্বী লোক নিয়ে আসলেন, যেখানে একজন জিন ছিলেন, এবং ওদের জিন শরীয়ত মোতাবেক আমার ওর সঙ্গে বিয়ে হলো। এবং ওদের বিয়েটা এবং আমাদের বিয়েটা অনেকটা একই রকম, কলমা এবং এইগুলো পরেই আমাদেরকে বিয়ে দেওয়া হয়। তো আমরা ওই রাতে বিয়ে করলাম। বিয়ে করার পরে তো এখন আমাদের সমস্ত কিছু বৈধ। তারপর ওর ওই বান্ধবী পাশের একটা রুমে নিজে ঘুমাতে গেল, কারণ ওরা রাত্রেবেলা প্রায় দিন এখানে থাকতো এবং কয়েক রাত এখানে স্টে করতো। আর ওরা যেহেতু বড় ছিল, আর যদি বলতো যে আমরা বাগান বাড়িতে যাচ্ছি, তাহলে ওর মা কিছু বলতো না। তো যাই হোক, ওই দিন রাতের বেলা আমরা তো এখন বিবাহিত এবং আমাদের কোনো কিছু বাধা নেই। আমরা নিজের ঘর বন্ধ করে সারা রাত ভরে একে অন্যকে আদর করতে লাগলাম এবং এরকমভাবে রাত কেটে গেল। আমরা যে বিয়ে করেছি সেই বিষয়টা সম্পর্কে আমরা তিনজন ব্যতীত আর কেউই জানতো না, এবং ওই হুজুরটা যে কিনা বিয়ে পড়ানোর জন্য এসেছিল, এই চারজন ব্যতীত আর কেউ জানতো না। ওই দিন সন্ধ্যার দিকে ও আমাকে বাড়ির দিকে দিয়ে গেল, এবং বাড়িতে দিয়ে আমাকে যখন নামিয়ে দিয়ে গেল এবং বলল কি যে আমি আবার আসবো, আমার প্রাণপ্রিয় স্বামী, তোমাকে দেখার জন্য আবার আমি আসবো, তুমি ভালো থেকো, হ্যাঁ। তারপর আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার সময় আমি একটা চুমু খেলাম। আমার আম্মা সেই জঙ্গল থেকে বের হতে দেখে বলল কি যে, তুই 2 দিন কোথায় ছিলি বলতো? এই যে জঙ্গলের ভিতরে ঢুকলি, আর কোনো বের হওয়ার নাম নেই, এই জঙ্গলের ভিতর থেকে তুই 2 দিন পরে কোত্থেকে আসলি? আমি তখন বললাম, কি বলছো আম্মা, 2 দিন মানে মাঝখানে 2 দিন কেটে গিয়েছে, আমি গিয়েছিলাম একটু একটা কাজে। কিন্তু তখন আম্মা বললো কি যে, তোর বোন তোর জন্য দেখা করতে না পেরে অপেক্ষা করতে করতে চলে গেছে, আর সবথেকে বড় কথা, তুই ছুটিতে আসছিলি 2 দিন, এই 2 দিন তুই বাইরে কাটালি, তাহলে ছুটিতে আসার দরকার কি ছিল? আমি তখন বললাম, আম্মা আচ্ছা ঠিক আছে, আমি আরেকদিন থেকে যাচ্ছি, মাদ্রাসায় আমি বলে দিচ্ছি যে আমি পরে আসবো। তখন আম্মা বললো কি যে, না থাক, তুই মাদ্রাসায় যা, তোর বলা লাগবে না, আর এখানে থেকেও বা কী করবি, তোর শোয়ার জায়গাও তো নাই, যেদিনকে আসছিস সেদিনকেও তো তুই শুস নাই, যাই হোক তোর শোয়ার জায়গা এমনিতেও নাই, তোর যে রুম ছিল সেই রুম তো ওরা ঘুমাইছিল, আর এখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে কালকে সকালবেলা চলে যাবো আমি, হ্যাঁ। আমি আমার মেজো ভাইয়ের সাথে ঘুমালাম। মেজো ভাইয়ের বউ মানে আমার ভাবি, যে সে বাপের বাড়ি ছিল। তো আসলে সত্যি কথা, আমি আসলে ছোটোবেলা থেকে এই বাড়িতে থাকিনি, এবং এই বাড়িতে থাকার মতো পরিস্থিতিও আমার ছিল না, আমার নিজের একটা ঘরও নেই এই বাড়িতে। এসব দেখে আমার খারাপই লাগছিল। আমি পরদিন মাদ্রাসায় গিয়ে আমার পরিপ্রেমিকা মরিয়মকে বললাম, তখন তো আমার প্রেমিকা না, আমার বউ ছিল। আমি মরিয়মকে বললাম যে এরকম একটা পরিস্থিতি, আমার বাড়িতে আমার একটা ঘরও নেই থাকার জন্য। তো মরিয়ম তখন বলল যে, তোমার বাড়িতে থাকার দরকার কি, তুমি আমার সঙ্গে এখানে থাকবে। আমি তখন বললাম, বাবা মা তো আছে, আর সংসার ধর্ম করতে হলে তো বাড়িতে একটা ঘর দৌড় লাগবেই। আমি মরিয়মকে বললাম কি যে, সেসব ঠিক আছে, তবে বাড়িতে এই মুহূর্তে ঘর করার মতো টাকা পয়সা আমার নেই, আর আব্বা আম্মা কখন কি হয় তারা রয়েছে, থাক, ওই পোতাই তো আমার ঘর, এবং ওই ঘরটাই তো আমার হবে, যেহেতু আমি সবার ছোট। তো মরিয়ম তখন বলল যে, আমি ওই ঘরটাকে একদম আলিশান করে দিই, আমি চাইলে সেটা পারবো। আমি বললাম, না না থাক, সেটা করা লাগবে না, আমি তো তোমার সঙ্গেই থাকবো তোমার ওই ঘরে, কিন্তু তোমার বাবা মা যদি জেনে যায় যে আমরা দুজন বিয়ে করেছি এবং আমি একটা মানুষ, তখন কি তোমার আব্বাজান মানবে? মরিয়ম তখন বলল, মানবে না না মানবে সেটা আমি জানি না, তবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, এতটুকু আমি জানি। এবং মরিয়ম আমাকে নানানভাবে আশ্বাস করতে লাগলো এবং বলল কি যে, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না, এবং তোমার সঙ্গেই আমি সবসময় থাকবো। একথা বলে মরিয়ম সবসময় আমাকে আদর যত্ন করতো, এবং সবসময় আমি যা চাইতাম সেটাই আমার জন্য এনে দিত। আমি যে কয়েক বছর মাদ্রাসায় ছিলাম, মানে মসজিদে এবং মক্তবে পড়াতাম, সেই কয়েক বছর মরিয়ম আমার জন্য সব কিছু করেছে, এবং আমি এবং মরিয়ম ওইখানে গিয়ে থাকতাম রাতের বেলা। ও প্রত্যেকদিন রাত্রেবেলা আমার কাছে আসতো এবং কাছে এসে আমাকে ওরকমভাবে ওর ওইখানে নিয়ে যেত, এবং আমরা ওইখানে থাকতাম এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম প্রত্যেক দিনই। কারণ মরিয়মের সাথে যে আনন্দটুকু আমি পেতাম, সেটা অন্য কারোর সঙ্গে পাবো কিনা জানি না, বা আমি কোনো মেয়ে মানুষের সঙ্গে তো কখনো মিলিত হইনি, সেটা আমি জানি না। তবে মরিয়ম এত সুন্দর এবং এত পরিমাণ ভালো একটি মেয়ে জিন ছিল, যে কিনা আসলে আমার সম্পূর্ণ জীবনটা বদলে দিয়েছিল। আমি এর মাঝখানে একদিন আমি খবর পেলাম যে আমার আব্বাজান মারা গিয়েছেন। তো সেটা শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ আব্বাজান আমার সঙ্গে একটা খারাপ কাজ করেছিল, তবে সেটা তার আমার ভালোর জন্যই করতে চেয়েছিল। তারপর আমি যখন গেলাম, দেখলাম কি যে আমার আব্বাজান এরকমভাবে মরার অবস্থায় শুয়ে আছে। তো তখন আমার সেদিন খুব খারাপ লেগেছিল, এবং মরিয়ম আমাকে প্রত্যেকটা এরকম পরিস্থিতিতে আমাকে সাপোর্ট দিয়ে এসেছে, এবং সবসময় তিনি আমাকে এরকমভাবে সাপোর্ট দিয়ে আসছিল। তো সব মিলিয়ে মরিয়ম আমার জীবনের এমন একটা অংশ হয়ে উঠেছিল, আসলে মানুষের সঙ্গে হয়তো এরকম সুসম্পর্ক কারো গড়ে ওঠে কিনা আমি জানি না, আর যেহেতু সে আমার স্ত্রী ছিল, তো যাই হোক এরকম করে ভালোভাবে কাটছিল। ওই আব্বা মারা যাওয়ার পর প্রায় 4 মাস পরের ঘটনা, আমি এবং মরিয়ম সেই ঘরের ভিতর শুয়েছিলাম, এবং এক প্রকার অপ্রস্তুত ভঙ্গিতেই শুয়েছিলাম, ন্যাংটা হয়ে দুজনে। তো তারপর ও ঘরের দরজা খুলে কেউ একজন ঘরের ভিতর প্রবেশ করলো। তো তখন সেটা আর কেউ ছিল না, সেটা হচ্ছে গিয়ে
আমার যে শ্বশুর মশাই মানে হচ্ছে মরিয়মের যে আব্বা তিনি ছিলেন এবং তিনি আমাদের দুজনকে নগ্ন অবস্থায় দেখে ফেললেন এবং আমরা যে এরকমভাবে শুয়ে আছি সেটা উনি বুঝতে পেরে গেলেন। তখন মরিয়মের আব্বা সে চিল্লাচিল্লি করতে লাগলেন এবং আমরা ততক্ষণে কাপড় চোপড় পরে নিলাম এবং মরিয়ম তখন জিজ্ঞেস করতে লাগলো যে আব্বা তুমি এখানে কখন এসেছো? তখন মরিয়মের বাপজান বললেন কি যে এটা কে, এটা দেখে তো একটা মানুষের বাচ্চা মনে হচ্ছে। তখন তিনি আমাদেরকে জিন দিয়ে তুলে নিয়ে গেলেন তার সঙ্গে করে এবং মরিয়ম বলতে লাগলেন যে উনি হচ্ছে আমার স্বামী এবং ওনার সঙ্গে আমি ওনাকে আমি বিয়ে করেছি। তো এই কথা বলার পর আমার মরিয়মের আব্বাজান প্রচণ্ড পরিমাণ রেগে যায় এবং বলে কি যে তোর এত বড় সাহস, তুই একজন মানুষকে বিয়ে করেছিস এবং সেটা আমাদেরকে না জানিয়ে। তো এই কথা বলার পর ওনারা সকলে আমাকে একটা জায়গায় নিয়ে যান, যে জায়গাটা ছিল একদম চারিপাশে খুব ঘন জঙ্গল, বড় বড় গাছ ছিল। সেখানে বেশ বড় বড় পাথর দিয়ে তৈরি কিছু গুঁড়ি ছিল, সেই গুঁড়ির উপর আমাকে বসানো হলো এবং এক প্রকার বিচার কার্যে বসানো হলো। তো মরিয়মকেও তখন বেঁধে রাখা হয়েছিল। মরিয়মকে বলল কি যে এই ছেলেটা কে এবং কেন তুই এই ছেলেকে এখানে নিয়ে এসেছিস এবং কেন তুই বিয়ে করলি এবং বিয়ে যে করেছিস সেটা সে বুঝতে পেরেছিল, কারণ আমাদের ওইখানেরই একজন মুরব্বি জিন যে কিনা আসলে আমাদেরকে বিয়ে পড়েছিল। তো সেই হিসাবে শরীয়ত মোতাবেক আমি কিন্তু তার জামাই ছিলাম এবং যেহেতু সে জেনে গিয়েছিল এবং ঘরোয়াভাবে যদিও বিচার হচ্ছিল, তার ভাইরা, তারপর স্ত্রী এবং সন্তানেরা সকলেই সেখানে উপস্থিত ছিল। তো ততক্ষণে আমাকে এক প্রকার বিচারের সম্মুখীন করা হলো এবং বলল যে একজন মানুষ হয়ে কিসের জন্য তুই জিনের এখানে আসলি। তো তাদের মেয়ের কোনো বিচার করছিল না, আমার বিচারই করছিল এবং তার মেয়ের সঙ্গে কী করবে সেটা তারা জানে। তো যখন জানতে পারলো যে তার মেয়ের হাজব্যান্ড আমি আসলে শরীয়ত মোতাবেক এবং ধার্মিক মোতাবেক এবং আমি একজন ইমাম, এবং এটা জানার পর তেনারা একটু হয়তো দয়া করলেন এবং বললেন কি যে এটা পরবর্তীতে যখন জানতে পারলেন যে আমি ইমাম, তো ওনারা প্রথমে হচ্ছে আমাকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাকে মেরে ফেলবে অথবা আমাকে কারাগারে বন্দি করবে, এখানকার কারাগারে বন্দি করবে এবং আমাকে কখনো যেতে দিবে না। তো সে পরবর্তীতে যখন জানতে পারলো যে আমি পেশায় একজন ইমাম এবং ইমামতি করি এবং হাফেজ, এই কথা জানার পর তেনারা একটু শান্ত হলেন, কারণ ভেবেছিল যে মানুষ অনেক খারাপ হয়। তো হাফেজ জানার পর খানিকটা নরম হলেন এবং বলেন কি যে দেখেন, আপনি যেটা করেছেন সেটা ভালো করেননি, আমাদের মেয়েকে আপনি এরকমভাবে বিয়ে করেছেন, আমরা জানি না। তখন আমি বললাম কি যে এটা আমাদের আসলে উচিত হয়নি, তবে এক প্রকার দুর্ঘটনাভাবে ঘটে গিয়েছে, আমরা জানাতে চেয়েছিলাম, তবে ভয়ে আপনার মেয়ে জানাতে দেয়নি আমাকে, আর আমি তো জানিও না যে আপনি কোথায় থাকেন। তখন সেই জিনটা মানে হচ্ছে আমার শ্বশুরমশাই বললেন কি যে তুমি এখান থেকে চিরদিনের জন্য চলে যাও, তুমি এখানে আর আসতে পারবে না, তুমি আমার মেয়ের পিছু পিছু কখনো আসবে না এবং আমার মেয়েও তোমার কাছে কখনো যাবে না। তো এই কথা বলে তিনি হচ্ছে কি আমাকে হচ্ছে গিয়ে ওখান থেকে উঠালেন। তখন আমার সেই পরিপ্রেমিকা মানে স্ত্রী মরিয়ম বলে উঠলেন যে তুমি কাকে সরিয়ে দিচ্ছ এখান থেকে, যার সন্তান আমি আমার পেটে নিয়ে বসে আছি, আমি অন্তঃসত্ত্বা 11 মাসের। তো এই কথা বলার পর সেই জিন লোকটা বলে উঠলো কি বলিস তুই, তুই এই কথা আগে বলছিস, আগে বলিস না কিসের জন্য? তো আমি তখন বললাম কি যে আমি নিজেও জানতাম না, আজকে জানতে পারলাম। তো সব মিলিয়ে ও বলল কি যে হ্যাঁ এটা সত্য এবং বাস্তব। তো তারপর ও বলল কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো এখন আর কিছু করার নেই। আর আমাকে তখন বাড়িতে দিয়ে গেল, মানে যেখানে আমি থাকতাম, মাদ্রাসা থাকতাম সেখানে দিয়ে গেল এবং ওইখানে কি ঘটেছিল সেটা আমি জানি না। প্রায় মাঝখানে 6 মাস টাইম কেটে গেল এবং 6 মাস মরিয়ম আমার কাছে আসেনি এবং মরিয়মকে সম্ভবত আসতে দেয়নি। তো 6 মাস পরের একদিনের ঘটনা, এই 6 মাসে কী ঘটেছিল সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছিলেন। আমি জানতে পেরেছিলাম যে আমি বাবা হতে চলেছি এবং সেই সাথে আমার সন্তান মরিয়মের পেটে আছে, 11 মাস চলছিল। তবে একটা বিষয় আমার মাথায় ঢুকছিল না যে সাধারণত মানুষের বাচ্চারা তো 9 মাসের ভিতরে পৃথিবীতে চলে আসে, কিন্তু ওদের 11 মাস, তখনও মরিয়মের পেট কিন্তু অতটা ফোলা ছিল না। তার মানে কি ওদের অনেক বেশি টাইম লাগে বাচ্চা হতে। তো এটা আমি তখন আন্দাজ করেছিলাম, তবে আমি বুঝেছিলাম যে আসলে মরিয়ম আমার কাছে আসবে কি না বা এইসব নিয়ে আমি শঙ্কায় ছিলাম এবং এক প্রকার আমি ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম। আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে থাকতাম এবং সারাদিন আমার সেই রুমের ভিতরে পড়ে থাকতাম। আমার আব্বা যে কোন রুমে ঘুমাতো সেই রুমে পড়ে থাকতাম আমি। আমার আসলে খারাপ লাগতো, ভালো লাগতো না কিছু, যে মরিয়ম এরকমভাবে আমাকে ছেড়ে এরকমভাবে চলে গিয়েছে। তো 6 মাস পরে একদিন 6 থেকে 7 মাস পরে হবে। তো 7 মাস পরে একদিন আমি খেয়াল করলাম যে একটা আলো আমার রুমের ভিতরে প্রবেশ করছে। তো আমি প্রথম বুঝতে পারিনি, পরে খেয়াল করলাম যে একটা সাদা অবয়ব একটা সন্তান নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমার স্ত্রী মরিয়ম। তো আমি তাকে দেখে সত্যি সত্যি তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম এবং মরিয়ম তখন বলল যে এটা হচ্ছে আমাদের সন্তান এবং এই সন্তানটাকে আমি খুব কষ্টে পৃথিবীতে এনেছি, এটা আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি একে লালন পালন করো এবং বাবা মায়ের আদর দিয়ে বড় করো। মরিয়ম তখন কান্না করছিল।
কারণ মরিয়ম ততদিনে হয়তো আমার থেকে দূরে সরে গিয়েছে অনেকটা, বা তার বাবা মা তাকে কী বলেছে জানি না। তো সন্তানটা ওই দিন আমার কাছে দিয়েও আমাকে জড়িয়ে ধরে জন্মের কান্না কেঁদেছিল এবং বলেছিল যে সন্তানটা আজকে থেকে তোমার। এবং আমি যখন আমার সন্তানের দিকে তাকালাম, এত পরিমাণ সুন্দর সেই শিশুটা যে আসলে বলে বোঝানো সম্ভব না। এই পরিমাণ সুন্দর শিশু আমি এর আগে কখনো দেখিনি। তো যেহেতু মরিয়মের সন্তান ছিল সেহেতু সে সুন্দর তো হবেই। তো যাই হোক, ওই ঘটনার পরে মরিয়ম হচ্ছে ওই দিন রাতের বেলা আমাকে জড়িয়ে ধরে কান্না করে এবং অনেকক্ষণ আমার সঙ্গে বসে থাকে এবং আমাকে বলে কি যে আমি আম আসবো, আবার আসবো এবং তুমি ওকে লালন পালন করে যত্নে রেখো, ঠিক আছে? তারপর ও এখান থেকে চলে গেল। ওই ওই দিনকার পরে মরিয়মের সঙ্গে আমার কখনো দেখা হয়নি। প্রায় ৪ বছর ৫ বছর কেটে গিয়েছে এই ঘটনার পরে। এরকমভাবে ও আমার সঙ্গে দেখা করতে আসেনি। আমার যে সন্তান আছে সেই সন্তানটা এখন অনেকটা বড় হয়েছে। হাঁটা শিখেছে সদ্য। তো এইটা সম্ভবত একটা জিনের সঙ্গে জন্ম নেওয়া সন্তান যেহেতু, সেহেতু এই কারণে হয়তো ও এত দেরিতে হাঁটা শিখছে। এখন পর্যন্ত কথা বলতে শেখেনি। ৪ বছর প্রায় বয়স হতে চলল। তো ওর জন্ম কবে সেটা আমি জানি না। কিন্তু ওকে যখন দিয়ে গিয়েছিল একদম ছোট্ট শিশু ছিল। তো পরবর্তীতে আমার মা আসল বিষয়টাও আমি জানাই ওকে সমস্ত কিছু। তো সন্তানটা দেখে আমার মা ফেলতে পারেনি। তো এর পরবর্তীতে আমার মায়ের কাছেই বড় হচ্ছে এখনো এবং ও আমার মায়ের কাছেই আছে। আমি এর পরবর্তীতে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করিনি। মরিয়ম যেহেতু আমাকে বলেছে যে ওর সামনে আসবে এবং ও আসবে একদিন। কিন্তু এর মাঝখানে কি হয়েছিল আমাকে বলে যায়নি এবং আসলেই আমার এইসব জিনিস চিন্তা করলে এখন খুব খারাপ লাগে যে আমাকে রেখে কোথায় চলে গেল বা কেন আসছে না, সন্তান আমাকে কেন দিয়ে গেল বা ও আমাকে সাথে করে কেন নিয়ে গেল না। ওর তো কথা ছিল আমাকে নিয়ে যাওয়ার। তো ও পরবর্তীতে আসবে কিনা সেটাও আমি জানি না, বা আসবে কিনা সেটা আপনারা যদি জানেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বা ও যদি আসে তাহলে সেদিনকার পরিস্থিতি কেমন হবে সেসব বিষয় আসলে আমার কোনো বিন্দুমাত্র ধারণা নেই। আপনাদের কি মনে হয় মরিয়ম কি আসবে আর কোনোদিন আমার কাছে? আহ, যদি আসে তাহলে কমেন্ট করে আমাকে জানান, আমাকে একটু আশ্বাস দেন যে সে আসবে কিনা। তো প্রিয় দর্শক, আমাদের আজকের হুরাইরা ভাইয়ের জীবনের ঘটনা এটা ছিল। আশা করি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ঘটনাটি কেমন লাগলো আপনারা আপনাদের জীবনের ঘটনা যদি পাঠাতে চান আমাকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম হুরাইরা ভাইয়ের গল্প নিয়ে। এই গল্পের প্রথম পর্ব যারা দেখেননি তারা দেখে আসুন। দ্বিতীয় পর্বে তো আপনারা দেখে শুনলেনই। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী এপিসোড নতুন করে জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।